ডিসেম্বরে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফখরুল আলোচনার পর সিদ্ধান্ত জানালো প্রেস উইং। রাজনীতির মাঠে নিজেদের সম্মানজনক অংশীদারিত্ব চায় ছোট শক্তিগুলো। ছাড় দিয়ে হলেও ক্ষমতার সমীকরণ মেলাতে ব্যস্ত বড় দল। অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বাড়লেও কমছে হুন্ডি অর্থ পাচার। অর্থ প্রবাহ বাড়াতে অফশোর ব্যাংকিংয়ে জোর বিশ্লেষকদের। এবং অব্যবস্থাপনায় কমলাপুর স্টেডিয়াম এখন মাদক সেবীর আখড়া। অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে চেয়ার ধরে রাখতেই মরিয়া দায়িত্বপ্রাপ্তরা। এইসব বেশিরভাগ চলাচল করে, খাওয়া দাওয়া করে, বেশিরভাগ বাইরে খোলা। দেখা যাচ্ছে এখন কোনো নিয়ন্ত্রণ নাই। এখন হচ্ছে আপনার মানে আড্ডাখানা বলতে পারেন আর কি। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলমান সহিংস ঘটনাগুলোর দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, সংস্কারের বিষয়ে সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। ডিসেম্বরের মধ্যেই দলটি নির্বাচনের যে দাবি করেছে তা নিয়ে আলাপ আলোচনা করেই জানানো হবে। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। দেশের বিভিন্ন স্থানে যখন ঘটছে নানান ঘটনা, চলছে অপারেশন ডেভিল হান্ট, ঠিক এমন একটি পরিস্থিতিতে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরতে প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি নেতারা সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রবেশ করেন বিএনপির আরও দুই নেতা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, চলমান ঘটনাগুলোর দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার। এ সময় যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের তাগিদের কথা জানান তিনি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। এবং বিএনপি মহাসচিব বলেন, ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে কোনো নিরাপরাধ মানুষকে যেন হয়রানি করা না হয়। অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা, পাচারকৃত অর্থ ফেরানো এবং দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে বিএনপি। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয়, এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। মহাসচিব বলেন, প্রশাসনের অভ্যন্তরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচনের রোডম্যাপের বিষয়ে ১৫ তারিখের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে সরকার অবহিত করবে বলেও জানান বিএনপি মহাসচিব। বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের স্থানীয় নির্বাচন করা যাবে না। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব ১৫ তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। একই সময়ে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি করছে দলটি, তা নিয়ে আলাপ আলোচনা করে পরে জানানো হবে। জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব, এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন। আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন, তারা দেখবেন এটা যখন এই ধরনের কোনো ডিসিশন হয় আপনারা জানবেন। অপারেশন ডেভিল হান্টে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বেলায়েত হোসাইন, এখন ঢাকা।
জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদীদের দ্বিগুণ শক্তিতে প্রতিহত করা হবে। অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সমন্বয়ক পরিচয়ে কেউ অপকর্ম করলে তাকে ডেভিল হিসেবে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন তরুণ ছাত্রনেতারা। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। আমরা চাই না আর বিশ্ববিদ্যালয়ে মাদার পার্টির সার্ভ করার জন্য কোনো ছাত্র সংগঠন তৈরি হোক। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। অভ্যুত্থান আমাদের শেষ হয়নি। আমাদের হয়তো আন্দোলনের ধরন এখন হয়তো চেঞ্জ হবে, কিন্তু আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু শেষ হয়নি। আমরা দেখছি এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। 5 আগস্টের পর ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। তুলনামূলক ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব আরও বাড়াতে, সাথে দাবি সম্মানজনক অংশীদারিত্ব। অন্যদিকে বড় দলগুলোর চিন্তা কিছু ছাড় দিয়ে হলেও ক্ষমতার মসনদে বসা। এমনকি ছাত্রদের আসন্ন নতুন দলও জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শহরিয়ার। দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সভা সমাবেশ শুরু করেছে। সমর্থন বাড়ানোর চেষ্টায় মাঠের লড়াইয়ে প্রতিযোগিতায় দলগুলো। শুধু ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা নয়, বরং ভিন্ন মতাদর্শের দলগুলো নিজেদের মধ্যেও বোঝাপড়ার কাজটা সারছেন। সমমনা কিংবা জোটভুক্ত দল ছাড়াও তুলনায় ছোট দলগুলোর সাথে চা চক্রে মিলিত হচ্ছে বড় দলগুলো। জোট নিয়ে কি আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? অতীতের যে রাজনৈতিক কালচার ছিল, প্রতিহিংসা, জিজ্ঞাসা, একে অপরকে আঘাত করা, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। এই জন্য আমাদের ডায়লগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাচ্ছি, দেশটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। সেটা তো একটা একক দলের পক্ষে সম্ভব না, সবাইকে মিলেই করতে হবে। এই জন্য আমরা একটা ন্যাশনাল কনসেনসাস আমরা গড়ে তুলতে চাচ্ছি। সম্প্রতি প্রায় সব দলের সাথে একাধিক বৈঠক করেছে ইসলামপন্থী দল খেলাফত মজলিস। একসময়ে জোটচ্যুত দলটি কি ভাবছে এবার? আমরা কথাবার্তা বলেছি, কিন্তু এটা একটু সিদ্ধান্ত হয় নাই। আগের মতো যে একটা সিট, 2টা সিট দিয়ে বিদায় করে দেওয়া, এটা শুধু হবে না। তাদেরকে তো একটা ভালো নাম্বারের সিট ছাড়তে হবে এই ইসলামী দলগুলোর জন্য। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী এবং ছোট দলগুলোর সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় গেলে বেকায়দায় পড়তে পারে বলে মনে করছে গণ অধিকার পরিষদ। আগামীতে যারা সরকার গঠন করবে, তাদের প্রতি যদি রাজনৈতিক দলসমূহের একটা বড় অংশের সাপোর্ট না থাকে, তাহলে তাদেরও সরকার চালাতে হিমশিম খেতে হবে। তো এখনকার শুধু সংকট না, নির্বাচন পরবর্তীও নানান ধরনের সংকট তৈরি হবে। ছাত্রদেরও কিন্তু একটা গুরুত্ব আছে, সবাই চাচ্ছে যে তাদের সাথে যেন ছাত্ররা থাকে। ছোট দলগুলোর গুরুত্ব বাড়ছে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এবার ভোটের মাঠে এর প্রভাব দেখা যাবে। আমি সরকার চালাবো, কিন্তু সকল অপোজিশনকে আমি পার্লামেন্টারি পলিটিক্সে সেখানে সবাইকে নিয়ে থাকবো। সেখানে ডিবেট হবে, পার্লামেন্টারি ডিবেট, রাজপথের চাইতে রাজনীতিটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি নতুন গঠিত হওয়া দল, তাদের কিন্তু একটা গুরুত্ব দুই কারণে বেড়ে যাচ্ছে। তাদেরকে যদি আপনি পার্লামেন্টে নেন, পার্লামেন্টে অ্যাকোমোডেট করেন এক ধরনের গুরুত্ব, আর যদি তাদেরকে বাইরে রাখেন তাহলে আরেক ধরনের গুরুত্ব তাদের তৈরি হবে। অর্থাৎ যে কোনো বিচারেই তাদের গুরুত্ব কিন্তু থেকেই যাচ্ছে। এদিকে গণতন্ত্রের পক্ষের ও ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দলের সাথে জোট করতে প্রস্তুত জামায়াতে ইসলামী। একটা ঐক্য, একটা সমঝোতা, একটা জোটবদ্ধ নির্বাচনের আকাঙ্ক্ষা, আগ্রহ, আকুতি যেন বেড়েছে। এমন একটা জোটের পরিবেশ হয়ে গেলে দেখা গেল যে এমন অনেক দলের সাথে আমরাও অ্যালায়েন্সে চলে গেছি। নট আনলাইকলি হইতে পারে,
হ্যাঁ, গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধিতা হলেই হলো। দেশের স্বাধীনতার প্রশ্নে, আধিপত্যবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের চিন্তার ঐক্য হলে আমরা সব একসাথে থাকবো, অসুবিধা নেই। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনে সব দলকে গুরুত্ব দেওয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। বলেন, শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপি। বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেটি নিশ্চয়ই আমাদের দল বিবেচনা করবে। সকলের প্রতি আমাদের সমান সুদৃষ্টি থাকবে বলে আমরা আশা করি এবং আমরা সবাইকে রাজনীতির মাঠে ওয়েলকাম করি। নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে আমরা অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করতে চাই। সেজন্য বিএনপি লিয়াজো কমিটি গঠন করেছে এবং অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছে। ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে, অন্যদিকে বড় দলগুলোর চিন্তা কিছুটা ছাড় দিয়ে হলেও দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদে বসা। যদিও ছোট দলগুলো রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ হলেও তাদের এবারের নির্বাচনে অংশীদারিত্ব নির্ভর করে অনেকটা সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। অমর একুশে বইমেলায় একটি স্টলে বাকবিতণ্ডা এবং হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ধরনের বিশৃঙ্খলা আচরণ বাংলাদেশের নাগরিক অধিকার এবং আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে বলে মনে করেন তিনি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে অমর একুশে গ্রন্থমেলায় হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এছাড়াও প্রেস উইং জানায়, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সারা দেশে একযোগে তৃতীয় দিনের মতো চলছে অপারেশন ডেভিল হান্ট। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে ইফতেখার রায়হান। রায়হান, জানাবেন যে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে, আর যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আদালতে তোলার বিষয়ে বিস্তারিত জানতে চাই। রশন, গত 3 দিন ধরেই কিন্তু এই যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্ট সেটি গাজীপুর সহ সারা দেশে চলছে। তবে গাজীপুরের চিত্রটি একেবারেই ব্যতিক্রম, কারণ যেহেতু এই অপারেশনটির সূত্রপাতটি ঘটেছে মূলত গাজীপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে, যে কারণে আমরা দেখছিলাম যে গত 3 দিনে এখন পর্যন্ত যে আওয়ামী লীগের 182 জন নেতাকর্মীকে কিন্তু এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং প্রতিনিয়ত কিন্তু এই গ্রেফতারের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা খোঁজ খবর নিয়েছি গাজীপুর জেলা এবং মহানগর পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা পৃথক ভাবে অভিযান পরিচালনা করছেন, পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাবও কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন যৌথ বাহিনীর সঙ্গে। তবে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে আসলে এই অভিযানটি শুরু হওয়ার পর যখন একের পর এক আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন গ্রেফতার হচ্ছিলেন, তখন কিন্তু বাকি যারা কর্মী সমর্থক রয়েছেন কিংবা নেতাকর্মী যারা গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিলেন এলাকায়, তারাও কিন্তু এই এলাকা ছেড়ে চলে গেছেন। তো এখন অনেকটাই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি ছাড়া এবং তারা কিন্তু গ্রেফতার আতঙ্কে মূলত তাদের এই বাড়ি ছেড়ে তারা অন্যত্র সরে গিয়েছেন এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন এবং বিশেষ করে রাতের বেলায় যদি তারা কিন্তু বিভিন্ন বাসাবাড়িগুলোতে তারা তল্লাশি চালাচ্ছেন এবং যে সম্ভাব্য যেসব স্থানে তারা লুকিয়ে থাকার তথ্য পাচ্ছেন সেই সব জায়গাগুলোতে তারা অভিযান পরিচালনা করছেন। এবং এই যে যখন অভিযানটি পরিচালনা করছেন তখন কিন্তু আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছিলাম যে কোনো সাধারণ মানুষ কিংবা যারা এই আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠন কিংবা এই নাশকতার সাথে কোনো জড়িত নয় এমন কোনো লোকজনকে হয়রানি করা হচ্ছে কিনা। তবে গাজীপুর মেট্রোপলিটনের যিনি পুলিশ কমিশনার তিনি আমাদেরকে জানিয়েছেন এটি কোনো রাজনৈতিক কোনো দলের বিরুদ্ধে অভিযান নয়, এটি হচ্ছে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাবে তাদের বিরুদ্ধে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে যারাই আসলে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর
চেষ্টা করবে তাদেরকে কিন্তু কোনো রাজনৈতিক দল কিংবা দেখে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হবে না, সবাইকে কিন্তু অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে। সবকিছু মিলিয়ে অপারেশন ডেভিল হান্টের যে ব্যাপকতা সেটি কিন্তু গাজীপুরে বেশ জোরে সোরে কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ তথ্য। রোশন। 24 আগস্ট পরবর্তী বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর প্রবণতায় শীর্ষে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ব্যাপক হারে কমেছে অর্থ পাচার প্রবণতা, সচেতনতার সুবাতাস বইতে থাকায় ব্যাংকিং চ্যানেলেই অর্থ পাঠাচ্ছেন তারা। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ প্রবাহ বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মত বিশ্লেষকদের। সৈয়দ ইফতেখারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশ্বব্যাপী অভিবাসীদের স্বপ্নের গন্তব্য যুক্তরাষ্ট্র, পৃথিবীর অর্থনৈতিক প্রাণকেন্দ্রও বলা হয় দেশটিকে। আর এখানেই বসবাস 15 লাখের বেশি বাংলাদেশির, যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও অনেক। বাংলাদেশিদের বেশিরভাগই এখানে দক্ষ কর্মী ও সফল ব্যবসায়ী। তাদের আয়ও তুলনামূলক ভালো। দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে তারা অবদান রেখে চলেছেন প্রতিনিয়ত। আর তাই তো বৈধ পথে বাংলাদেশে এখন সবথেকে বেশি রেমিটেন্স যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকেই। এতে অবৈধ হুন্ডির দৌরাত্ম্য কমার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে কমেছে অর্থ পাচারের প্রবণতাও। এই কন্ট্রোল অবস্থাটা থাকলে একটা সময় হুন্ডি কমে যাবে, আর মিডল ইস্টের লোকেরাও কিন্তু এই প্রাতিষ্ঠানিকভাবে টাকা পাঠাতে উৎসাহী হবে এবং অন্য কোনো উপায় তেমন থাকবে না। বিশ্লেষকদের মতে বৈদেশিক মুদ্রার সংকট কমানোর লক্ষ্যে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থপ্রবাহ বাড়ানো গেলে আরও শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি। সেম অ্যাকাউন্ট আমার বাংলাদেশেও আমি অ্যাক্সেস করতে পারতেছি, নিউ ইয়র্কেও অ্যাক্সেস করতে পারছি। তার মানে রেমিটটা আসলে কনভার্জেন্সিটা ওখানে থাকছে। ওই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে এখানে যেখানে ধরেন আমি এখানে $2000 ডিপোজিট করলাম, আলটিমেটলি এটা ইনহেরিটেন্টলি লোকাল যে অ্যাকাউন্টটা আছে সে কিন্তু এনজয় করছে, রাইট? সো ওখানে ডিরেক্ট রেমিটটা দরকার হচ্ছে না, বাট এক্সপ্রেশনালি রেমিটটা ওখানে চলে যাচ্ছে। চলতি 2024-25 অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসের প্রবাসী আয় সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় গেছে প্রায় 140 কোটি মার্কিন ডলার। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে গেছে প্রায় 100 কোটি ডলার। আর এরপরই অবস্থান সৌদি আরব, মালয়েশিয়া ও ব্রিটেনের। বিশ্লেষকদের শঙ্কা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধরপাকড় নীতির কারণে ফেব্রুয়ারি থেকে ভাটা পড়তে পারে রেমিটেন্স প্রবাহে। তবে যারা বৈধভাবে আছেন এবং ব্যবসা করছেন তারা আগের থেকে আরও মুনাফা করতে পারবেন, এমনটাই মত অনেকের। কেননা ব্যবসা বাণিজ্যের পরিবেশকে সবার আগে গুরুত্ব দিচ্ছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। সৈয়দ ইফতেখার, এখন, যুক্তরাষ্ট্র। অব্যবস্থাপনা আর খামখেয়ালিপনায় কমলাপুর স্টেডিয়াম এখন মাদকাসক্তদের আখড়া। মেইন গেটে নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র, যে কারণে অবাধেই চলাচল বাইরের মানুষের। বর্তমানে স্টেডিয়ামটির মেয়াদ পার হওয়া টার্ফ পরিবর্তনের কাজ চললেও নিরাপত্তা কর্মীর অভাবে এমন দুরবস্থা মাঠটির, জানিয়েছেন প্রশাসক। আমার করা একটি প্রতিবেদনে দেখুন বিস্তারিত, আর ছবি তুলেছেন রাজীব শেখ। দেখে মনে হতেই পারে এটা কোনো যুদ্ধক্ষেত্র, তবে না, এটা কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ টার্ফ সরিয়ে নতুন করে টার্ফ বসানোর কাজ শুরু হয়েছে গেল মাসেই। তবে এবার আর বাফুফে নয়, পুরো কাজের দায়িত্বে আছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে মাঠ কয়েক মাস আগেও ফুটবলারদের পদচারণায় মুখরিত থাকত, সেটা এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। আপনারা দেখলাম যে একজন দেখাচ্ছিল, চিনি না, আমরা আমাদের ডাক দিছিল। গাজা ঠাজা এইসব বেশিরভাগ চলাচল করে, খাওয়া দাওয়া করে, বেশিরভাগ বাইরে খোলাবার। দেখা যাচ্ছে এখন কোনো নিয়ন্ত্রণ নাই। এখন হচ্ছে আপনার মানে আড্ডাখানা বলতে পারেন আর কি, যে মেশিনের লোকজন আসা যাওয়া করে। ক্যামেরা দেখে কমলাপুরের স্টেডিয়ামের ভেতরে থাকা কয়েকজন তড়ি ঘড়ি করে বেরিয়ে যায়। দেয়াল টপকে বা অন্য কোনোভাবে নয়, মূল ফটক দিয়েই বের হন তারা। প্রশ্ন, মাঠের ভিতরে ঢুকলো কিভাবে? এর উত্তর খুঁজতে গিয়ে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীকে খুঁজে পাওয়া যায়নি। তবে একজন ইলেকট্রিশিয়ান ক্যামেরা দেখে বেকায়দায় পড়লে মুখ খুলেন তিনি। বাইরে গেছে, অবশ্যই ভিতরে থাকতে পারে। ডাক দিয়ে সরাইতে গেলেও বাইরের এখানের স্থানীয় লোকজন উল্টোপাল্টা, মানে আমাদের সিকিউরিটি কম। পরবর্তীতে দায়িত্বে থাকা স্টেডিয়ামের প্রশাসককে তার রুমে গিয়ে পাওয়া যায়নি। ফোন করলে নিরাপত্তা কর্মীর অভাব সহ আরও নানা অজুহাত দিলেন এই কর্মকর্তা। মাঠের ভিতরে তো এটা হওয়ার কথা না,
তবে এই ডেভেলপমেন্ট কাজের কারণে হয়তো ওরা ওই কাজের দোহাইতে যেতে পারে, বাট সিকিউরিটির যে ব্যাপার, আমাদের জনবল কম, বুঝছেন, আমরা মাত্র 4 জন আমাদের নিরাপত্তা প্রহরী আছে, তার সাইডে থাকে এবং মেইন গেটে থাকে 7টা। দীর্ঘদিনের স্টেডিয়ামের এমন হালে একে অপরের উপরেই দোষ চাপিয়ে নিজেদের চেয়ার ধরে রাখতেই যখন মরিয়া দায়িত্বপ্রাপ্তরা, তখন স্বাভাবিকভাবেই ক্রীড়াপ্রেমীদের মনে প্রশ্ন ওঠে, তাদের হাতে স্টেডিয়াম রক্ষা কতটুকু সম্ভব। শরীফ রওশন, এখন, ঢাকা। বরগুনায় শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম, এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরগুনার পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন যে সবজির দরদাম কেমন, আর পাইকারি বাজারে তো দাম কমলো, খুচরা বাজারের প্রভাব কতটা পড়েছে? জি রওশন, সকাল থেকে মানে সূর্যোদয়ের পর থেকেই এখানে কর্মব্যস্ততা লক্ষ্য করেছি, যেহেতু শীতের যে তীব্রতা সেটি কমতে শুরু করেছে এবং কর্মমুখর হয়ে উঠতে শুরু করেছে এখানকার সবজির বাজার, পাইকারি বাজারও এবং খুচরা বাজারও। এখানে আমরা একটি বিষয়, আপনি যে বললেন যে পাইকারি বাজার এবং খুচরা বাজারে সবজির দরদামের কিন্তু প্রভাব রয়েছে এবং সেখানে পার্থক্য রয়েছে। মানে খুচরা বাজার থেকে পাইকারি বাজারের দূরত্ব মাত্র 100 মিটার, তবে এই দূরত্বে সবজির প্রতি কেজিতে প্রায় 20 থেকে 30 টাকা দাম বেড়ে যায় বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। এবং এখানে আমি একটা বিষয় জানিয়ে রাখি যে বরগুনার যে পাইকারি বাজার, এখানে খুব সকাল থেকে বেচাকেনা শুরু হয় এবং স্থানীয়ভাবে উৎপাদিত যেসব সবজি রয়েছে সেগুলো যেমন আসতে শুরু করেছে এই বাজারে, পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে, যেমন পিরোজপুরের স্বরূপঘাটি থেকে, নাজিরপুর থেকে, কিংবা বাগেরহাট, খুলনা, যশোর থেকে যে সবজিগুলো সেগুলো এই বাজারে উঠতে শুরু করছে। এর ফলে এখানে যে শীতের যে সবজি, সেই সবজির দাম অনেকটাই কমেছে। আমরা আজকে সকালে লক্ষ্য করেছি যে এখানে প্রতি কেজি বরবটি বিক্রি করা হচ্ছে 30 টাকা এবং গাজর বিক্রি করা হচ্ছে 25 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি দরে এবং এই বাজারে বাঁধাকপি কিংবা ফুলকপি 10 থেকে 12 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। টমেটোর দামও কমেছে, টমেটো 20 টাকা দরে পাওয়া যাচ্ছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আলু, নতুন যে আলু, সেই আলুর দামও কমেছে, 20 টাকা দরে পাওয়া যাচ্ছে। যদিও এখানকার যে পাথরঘাটার রূপধন এবং কুপধন এলাকা রয়েছে যেখানে আলু উৎপাদনের জন্য বিখ্যাত, এবং সেখানের আলু যদি বাজারে আসে তাহলে কিন্তু এই আলুর দাম আরো কিছুটা কমবে। আমরা কাঁচামরিচের দাম দেখেছি এই বাজারে 40 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, তবে দাম কিছুটা বেশি রয়েছে। করলা বিক্রি করা হচ্ছে 95 টাকা কেজি দরে এবং একই সাথে উস্তের দাম বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজি দরে। যদিও এই করলাই পাইকারি বাজার থেকে যখন খুচরা বাজারে যাবে, এই উস্তে যখন পাইকারি বাজার থেকে খুচরা বাজারে যাবে, তখন কিন্তু কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি করা হবে। তবে এখানকার যারা সাধারণ ক্রেতা তারা বারবারই বলছেন যে এই খুচরা বাজারে যাতে দাম নিয়ন্ত্রণে রাখা হয় সে ব্যাপারে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাজারে সব ধরনের সবজির দাম কমেছে ঠিকই, এতে স্বস্তি মিলেছে ক্রেতা, তবে কৃষকরা লাভবান হতে পারছেন না বলে কৃষকরা আমাদের জানিয়েছেন যে প্রচুর সরবরাহ থাকায় দাম কমে গেছে, তারা উৎপাদিত পণ্যের ঠিক মতো দাম পাচ্ছেন না বলে কৃষকরা আমাদের জানিয়েছেন। তো এই ছিল বরগুনার সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ। যমুনার চরে এবার রেকর্ড পরিমাণ ফসলের আবাদ হলেও লোকসানের আশঙ্কায় কৃষক। ফলন ভালো হলেও মিলছে না ভালো দাম। চরের অর্থনীতি ঘিরে থাকা দিনমজুরদেরও কমেছে মজুরি। সাইফুল সাগরের ক্যামেরায় রাজীব সেলিমের প্রতিবেদন। ঝালের জন্য বগুড়ার মরিচের সুনাম দেশ জুড়ে, আর মরিচ চাষে অগ্রগামী সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর বিস্তীর্ণ এই চর। বর্ষার পানি নেমে যাওয়ার পর উর্বর পলিমাটিতে এবার শুধু মরিচের আবাদি হয়েছে প্রায় 3,500 হেক্টর জমিতে। ফলনও হয়েছে প্রত্যাশা মতো, প্রতি বিঘায় উঠেছে প্রায় 40 মণ মরিচ, তবে মিলছে না ন্যায্য দাম। ওষুধ পানি সারের এলের খুব দাম, আবার কামলা কিষেনেরও দাম বেশি, এখন 400-500 টাকা করে একটা করে কামলা। মরিচের বাজার কম, এবার তো খুবই কম মরিচের বাজার, এতে আমরা লাভবান হতে পারি না। মরিচের পয়লা আসছিলাম মোটামুটি দাম ভালোই পাইছি, কিন্তু এখন বর্তমান দাম খুবই কম। দাম মনে করেন লেবার খরচ আছে, অনেক কিছু করে এরকম করে আগে লস যাচ্ছে আর কি। এখন বর্তমানে 1800 টাকা মন মরিচ। কোম্পানি রেট কমে দিছে, কোম্পানি গতবারের রেটের চেয়ে এখন রেট কম। প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর ভাঙাগড়ার মধ্য দিয়ে জমির পরিমাণ কম বেশি হয়। এ প্রক্রিয়ায় এবছর আবাদি জমি বেড়েছে প্রায় 70 হেক্টর, যার বেশিরভাগ অংশে করা হয়েছে ভুট্টার আবাদ। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে এই ফসলে।
তবে ফসল ভালো হলেও ভালো দাম না পাওয়ার শঙ্কায় চরবাসী। বীজের দাম বেশি, সারের দাম বেশি, সবেরই দাম বেশি। 400 টাকা হাল বানালাম, সেই হাল বানাইতে 500 টাকা। কোনো দিকে তো আর আমরা ছাড় পাচ্ছি না, কৃষকের কোনো দিকে ছাড় নেই। এই কারণে হয়তো সামনে ভুট্টার বীজ হতে মানুষ আমরা হয়তো লসই খাতে পারি। ফলন তো হয়েছেই, কিন্তু দাম তো নাই। তারপর তো মরিচ করছি, মরিচও হয়েছে খুব, কিন্তু দাম হচ্ছে তবিল উঠছে না। চরে ফসলি জমিহীন মানুষ এই মৌসুমে ফসল কাটার কাজ করে জোগায় পরিবারের খরচ। এদিকে ফসলের ন্যায্য দাম না পাওয়ায় ক্ষতির মুখে কৃষক আর মজুরি কমে যাওয়ায় বিপাকে শ্রমিকরা। দিনে 10-12 ঘন্টা পরিশ্রম করে মিলছে মাত্র 200 টাকা। সকাল 6টায় আসি, বিকাল 5টায় যাই, 200 টাকা পাই। এই নিয়ে রোজগার করে ছেলেগেরে নিয়ে করে খাই। 200 টাকা মূল্য পাই। এই 200 টাকাতে কি হয় আমাদের সন্তানদের, আমরা এটাই বুঝাতে পারি না কাউকে। 5-8 না থাকে তখন হয়তো মানুষের কাম করি, করে যাই দেয়, তাই আমরা এ করি। কেউ কম দেয়, কেউ বেশি দেয়। চরের ফসল উৎপাদন কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যায়। তাই অতিরিক্ত উৎপাদন আর বাজার ব্যবস্থাপনার দুর্বলতায় এই পরিস্থিতি বলে জানালেন কৃষি কর্মকর্তা। মরিচের গড় ফলন আমরা আশা করছি 1.9 টন পার হেক্টরে পাবো, এবং ভুট্টার গড় ফলন আমরা 20 টনের কাছাকাছি পাবো পার হেক্টরে। অনেক সময় যে উৎপাদন বেশি হলে তার দাম কম পাওয়া যায়, এটাও একটা বিষয় হতে পারে যে কৃষক আসলে বেশি পরিমাণে উৎপাদন করতেছে, এই জন্য দামটা কম পাচ্ছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কৃষক যেন ভালো দাম পায় সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উৎপাদন খরচ আর বিক্রয় মূল্যের ভারসাম্য চায় চরবাসী। ন্যায্য দাম পেলে কৃষি নির্ভর চরের অর্থনীতি আরও এগিয়ে যাবে বলে আশা কৃষকদের। রাজীব সেলিম, এখন, বগুড়া। মেহেরপুরের রেনু এবং পোনা উৎপাদনে আশার আলো দেখাচ্ছে সদর উপজেলার জেকে মৎস্য হ্যাচারি। জেলার রেনু এবং পোনার চাহিদার প্রায় 60% যোগান দিচ্ছে খামারটি। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা থাকার পরও একমাত্র সরকারি হ্যাচারিতে উৎপাদন হচ্ছে জেলার মোট চাহিদার 10% কম। ঘাটতি পূরণে মৎস্য চাষিদের নির্ভর করতে হয় পাশের জেলার উপর। মুজাহিদ আলম মুন্নার তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। মেহেরপুর সদর উপজেলার সুবিদপুরের যুবক জাহিদুল ইসলাম 3 বছর আগে 70 বিঘা জমিতে গড়ে তোলেন জেকে মৎস্য হ্যাচারি, যেখানে বছরে উৎপাদন হয় অন্তত 30 প্রজাতির মাছের রেনু ও পোনা। রুই, কাতলা, সিলভার, মৃগেল, পুঁটি, সরপুঁটি বা কমন কাপ, গ্রাস কাপ, এই মাছগুলো করে থাকি। বাইরে থেকে যে মাছগুলো আসে সেগুলো মনোসেক্স এবং গুলশা, পাবদা, ট্যাংরা, এগুলো আগামীতে আমরা এগুলো তৈরি করব। মৎস্য বিভাগের হিসাবে মেহেরপুরে জলমহল আছে প্রায় 4500 হেক্টর, জলাশয় 6679টি। বিপুল পরিমাণ রেনু ও পোনার চাহিদার বিপরীতে জেলার একমাত্র সরকারি হ্যাচারি পূরণ করে 10% কম। তবে জেকে মৎস্য হ্যাচারি পূরণ করে 60%। দুই পরিবারের থেকে আমরা এদের প্রজনন ঘটাই, যার জন্য আমাদের এই মাছের গ্রোথটা খুবই উন্নত মানের। বিভিন্ন এলাকার লোকজন আসে, এসে এখান থেকে মাছের রিনো টিনো নিয়ে যায়, বেচা কিনা হয়। এখানে খুব জায়গাও ভালো, বেচা কিনা খুব ভালো হয়। গ্লাস কাপ আপনার হয়েছে 250 টাকা থেকে 300 টাকা, পোনা হয়েছে 200 টাকা থেকে 80 টাকা 100। তারপর হচ্ছে আপনার পেটুক হচ্ছে আমেরিকান যেটা বলে, সেটা হচ্ছে 200 টাকা কেজি। এখানকার পোনা সবচেয়ে উন্নত মানের। আমরা এর আগে বাইরে থেকে যেগুলো নিয়ে আসতাম ওগুলো আপনার খারাপ দিত, আর এখান থেকে নিয়ে আমরা সর্বোচ্চ লাভবান হয়েছি। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, ঘাটতি মেটাতে প্রয়োজন আধুনিক প্রযুক্তির ব্যবহার ও হ্যাচারির অবকাঠামোগত উন্নয়ন। এখানে যে হ্যাচারির যে টার্গেট আছে বা হ্যাচারির যে ক্যাপাসিটি আছে, সেখান থেকে এর চেয়ে বেশি উৎপাদন করা কঠিন। এখন আমরা যদি অবকাঠামোগত উন্নয়ন যদি আমরা করতে পারি তাহলে আমাদের রেনুর প্রোডাকশন বাড়ানো সম্ভব হবে। মেহেরপুরে বছরে মাছের রেনু ও পোনার চাহিদা অন্তত 2500 কেজি। হিসাব মতে ঘাটতির পরিমাণ প্রায় 10,000 কেজি। পাশাপাশি চাহিদার বিপরীতে মাছ উৎপাদনের ঘাটতি প্রায় 2000 টন। এখন মেহেরপুর। এবার আন্তর্জাতিক। 1 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সহ 14টি দেশের ক্ষেত্রে সৌদি আরবে বন্ধ মাল্টিপল এন্ট্রি ভিসা। অনুমোদনহীন ব্যক্তিদের হজ পালন, অবৈধভাবে সৌদিতে বসবাস এবং চাকরি ঠেকাতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। প্রবাসীদের সংখ্যা সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন বাংলাদেশিরা। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন।
চলতি মাস থেকে ভিসা নীতির ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে সৌদি আরব। 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নীতিতে বাংলাদেশ সহ 14 দেশের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো মাল্টিপল এন্ট্রি ভিসা। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তান সহ এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ। প্রতিটি দেশের জন্য সৌদি সরকারের হজ কোটা নির্ধারিত। তবে গেল বছর দেশটিতে হজ পালনের সময় প্রাণ হারান 1200-র বেশি মুসল্লি। সৌদি সরকারের শীর্ষ কর্মকর্তাদের দাবি, দীর্ঘমেয়াদী ভিজিট ভিসাপ্রাপ্ত অনুমোদনহীন হজযাত্রীদের কারণেই বিপুল প্রাণহানি হয়েছে। মাল্টিপল ভিসার সুযোগে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা অবৈধভাবে বসবাসের পাশাপাশি চাকুরি করে আসছিলেন, যা মোকাবেলায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে এতে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে শঙ্কা প্রবাসীদের। 1 বছরের যে মাল্টিপল ভিসাটা ছিল, এটা হলে আমাদের সুবিধা হয় যে যেতে না পারলেও অন্তত তাদের ফ্যামিলিকে এখানে আনার একটা সুযোগ ছিল। এখন 1 মাস করাতে আমাদের জন্য এটা অনেক অনেক বিপত্তিকর। আমরা দীর্ঘদিন প্রবাসে থাকি, আমরা যেতে পারি না বিশেষ সমস্যার কারণে। তাই এই মাল্টিভিটা যদি 1 বছর থাকে আমাদের জন্য সুবিধা, আমরা প্রবাসীদের জন্য। চিন্তা না করছিলাম যে ফ্যামিলি আনবো, কিন্তু এখন ফ্যামিলি কিভাবে আনবো? 1 মাসের বিষয় তো নিয়ে পোষাবো না, কারণ টিকিটের দাম বেশি। এর আগে বাংলাদেশ সহ 14টি দেশের নাগরিক 1 বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসা পেতেন। বর্তমানে যা সিঙ্গেল এন্ট্রি ভিসায় রূপান্তরিত হয়েছে। পাশাপাশি মেয়াদ নেমে এসেছে 1 মাসে। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরা ভিসায় পরিবর্তিত নীতি কার্যকর হবে না। এদিকে হজযাত্রীদের সঙ্গে শিশু নেয়ার বিষয়েও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সম্প্রতি দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাপক ভিড় থেকে শিশুদের রক্ষায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আমাদের বাচ্চা রেখে তো আমরা হজ করতে যাইতে পারবো না। ছোট বাচ্চা, 3 বছরের বাচ্চা রেখে যাওয়া তো সম্ভব না। এছাড়াও প্রথমবারের মতো হজ পালনকারী যাত্রীদের প্রাধান্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। খনিজ সম্পদে সমৃদ্ধ আফগানিস্তানের খনি কাজে লাগানোর জোর প্রচেষ্টা চালাচ্ছে অর্থ সংকটে জর্জরিত তালেবান শাসক গোষ্ঠী। কয়েকশো কোটি ডলারের প্রায় 200 চুক্তি হলেও নেই সেসব কার্যকরের মতো দক্ষ জনবল, অবকাঠামো এবং বিশেষজ্ঞ। এই শূন্যস্থান পূরণের সুযোগ লুফে নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা আধিপত্য বিরোধী দেশগুলো। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। সবুজ পান্না, রক্তলাল চুনি, মার্বেলের মতো মূল্যবান রত্নপাথর ছাড়াও স্বর্ণ আর লিথিয়ামের বিশাল মজুদ লুকিয়ে আছে আফগানিস্তানের পাথুরে পাহাড়ি ভূগর্ভে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের 2010 ও 2013 সালের বিশ্লেষণ অনুযায়ী, যার তৎকালীন বাজার মূল্য $1 লাখ কোটি, বর্তমানে যা কয়েক গুণ বেশি। কয়েক দশকের যুদ্ধের জেরে আফগানিস্তানের এসব সম্পদ অব্যবহৃতই থেকে গেছে এতকাল। তবে এ পর্যায়ে খনিজ সম্পদকে পুঁজি করে আফগান অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে তালেবান শাসক গোষ্ঠী। 2021 সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এসব সম্পদের উপর এখন পর্যন্ত প্রায় 200 চুক্তি হয়েছে, যার বেশিরভাগই স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে। কিন্তু কয়েকশো কোটি ডলারের এসব চুক্তি বাস্তবায়নে আফগানিস্তানে নেই প্রয়োজনীয় বিশেষজ্ঞ, অবকাঠামো কিংবা দক্ষ জনবল। এ অবস্থায় খনন শিল্পে অভিজ্ঞ ও বিনিয়োগে আগ্রহী যে কোনো পক্ষের সাথে যুক্ত হতে আগ্রহী তালেবান সরকার। অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে বিদেশি বিনিয়োগকারীদের দাঁড়ে দাঁড়ে ধর্ণাও দিচ্ছে তালেবান কর্মকর্তারা। বার্তা সংস্থা AFPর তথ্য, খনি গবেষণা ও খনিজ সম্পদ উত্তোলনে নিয়মিত দরপত্র প্রকাশ করছে আফগান খনি মন্ত্রণালয়। এসব দরপত্র বিভিন্ন দূতাবাসে পাঠিয়ে খনন প্রকল্পে বিদেশি বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছে কাবুল। লক্ষ্য, আফগানিস্তানের ভূগর্ভস্থ সম্পদ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ রাজস্ব প্রবাহ নিশ্চিত করা। বিশ্বব্যাংক বলছে, ফল এরই মধ্যে দৃশ্যমান। এর মধ্যেই খনন প্রকল্প প্রায় 7% বেড়েছে দেশটিতে, যার প্রভাবে 2023-24 সালে আফগান শিল্প খাত সম্প্রসারিত হয়েছে 2.5% বেশি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য, 2021 ও 2022 সালে কয়লা, ট্যাল্ক আর ক্রোমাইট উত্তোলন উল্লেখযোগ্য হারে বেড়েছে আফগানিস্তানে। ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে বাজার হারাতে পারে তাৎক্ষণিকভাবে এমন খনিজ সম্পদগুলোকেই অগ্রাধিকার দিচ্ছে তালেবান। বিপরীতে বিশ্ববাজারে ক্রমশ দাম বাড়ছে এমন খনিজ যেমন লিথিয়ামের মতো সম্পদ আপাতত হাতেই রাখছে গোষ্ঠীটি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, তারল্য সংকট থেকে নিস্তার পেতে আফগান সরকার অসংখ্য ছোট ছোট খনন প্রকল্পের উদ্যোগ নিলেও সে হারে কাজ শুরু করতে পারেনি এখনো।
বিশেষজ্ঞরা বলছেন কার্যসক্ষমতার 10 গুণ বেশি দরপত্র ছেড়েছে তালেবান শাসক গোষ্ঠী। এর যতটা বাস্তবায়ন হচ্ছে তার বেশিরভাগই ঘটছে চীনের হাত ধরে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে উৎখাত করে 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর দেশটিকে বর্জন করে বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি অংশ। এই সুযোগটি লুফে নিচ্ছে মার্কিন ও পশ্চিমা আধিপত্য বিরোধী চীন, ইরান, তুরস্ক, উজবেকিস্তান আর কাতারের মতো দেশগুলো, যারা শুরু থেকেই কূটনৈতিক ও অর্থনৈতিক সুসম্পর্ক রক্ষা করছে কাবুলের নতুন প্রশাসনের সাথে। বলা হচ্ছে এর ফলে গেল 3.5 বছরে এ খাতে 1.5 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আফগান জনতার জন্য। আর এই পুরো কর্মযজ্ঞে নেতৃত্ব দিচ্ছে চীন। রাজধানী কাবুল থেকে 40 কিলোমিটার দূরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামার খনিতে কাজ করছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান এমসিসি। তালেবান কর্তৃপক্ষের নবায়নকৃত 2008 সালের একটি চুক্তির অধীনে চলছে এ কাজ। জানা যায় কাবুলের সাথে অন্তত 3টি খনি প্রকল্প চুক্তি নিশ্চিত করেছে বেইজিং, যার আওতায় উত্তোলিত স্বর্ণ, তামা ও জেড রত্নপাথরের প্রায় পুরোটাই যায় চীনে। খনিকেন্দ্রিক চুক্তির আওতায় যেসব প্রকল্প এরই মধ্যে শুরু হয়েছে আফগানিস্তানে, সেগুলোর বেশিরভাগ খনি গবেষণাতেই সীমাবদ্ধ, যা সময় সাপেক্ষ, এমনকি ফলও আশানুরূপ নয়। পাশাপাশি যথাযথ প্রক্রিয়ায় খনন না হলে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ, এমন আশঙ্কাও বিশেষজ্ঞদের। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফখরুল। আলোচনার পর সিদ্ধান্ত জানালো প্রেস উইং। রাজনীতির মাঠে নিজেদের সম্মানজনক অংশীদারিত্ব চায় ছোট শক্তিগুলো, ছাড় দিয়ে হলেও ক্ষমতার সমীকরণ মেলাতে ব্যস্ত বড় দল। অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বাড়লেও কমেছে হুন্ডি অর্থ পাচার, অর্থ প্রবাহ বাড়াতে অফশোর ব্যাংকিংয়ে জোর বিশ্লেষকদের। এবং অব্যবস্থাপনায় কমলাপুর স্টেডিয়ামে এখন মাদক সেবী রাখরা, অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে চেয়ার ধরে রাখতেই মরিয়া দায়িত্বপ্রাপ্তরা। এইসব বেশিরভাগ চলাচল করে, খাওয়া দাওয়া করে, বেশিরভাগ বাইরে খোলাবার। দেখা যাচ্ছে এখন কোনো নিয়ন্ত্রণ নাই, এখন হচ্ছে আপনার মানে আড্ডাখানা বলতে পারেন আর কি। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।